আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ ১৭। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আরমান যখন জারাকে কথাগুলো বলে তখন ফোনের ওপারে থাকা আরিফ খান কথাগুলো অস্পষ্ট শুনলেও ইজ্জত শব্দটা ভালো করে শুনেছেন। ছেলেকে কথা বলতে না দেখে হ্যালো হ্যালো করতে থাকেন তিনি। তার ছেলে কিসের ইজ্জতের কথা বলছে? মোবাইলটা কান থেকে নামিয়ে একবার দেখে নেয় লাইন কেটে গেছে কিনা। আরমান এখনও লাইনে আছে, তাই আবারও মোবাইলটা কানে ধরে হ্যালো বলতে যাবেন, তখনই আরমান বলে, হ্যালো আব্বু, লাইনে আছো তুমি? হ্যাঁ আছি। তুমি কিসের ইজ্জত আর হাফ ইঞ্চির কথা বলছো আরমান? এরে, আব্বু সব শুনে ফেলল না তো আবার? এখন কি হবে? আব্বু ঠিক কতটুকু শুনেছে আল্লাহ মালুম। মনে মনে কথাগুলো ভেবে দেনামোনা করে বলে, কই, কিসের ইজ্জতের কথা বলছো তুমি আব্বু? আমি কেন ইজ্জত হাফ ইঞ্চি হাবিজাবি কথা বলতে যাব? তুমি হয়তো ভালো শুনেছ। ছেলের কথা শুনে আরিফ খান মনে করেন হয়তো তিনি ভুলই শুনেছেন, তার ছেলে কেন এসব বলতে যাবে। ভাবনা রেখে আরিফ খান বলেন, আচ্ছা এসব বাদ দাও এখন, ওদিকে কাজ কবে থেকে শুরু করবে? আমাদের হাতে কিন্তু সময় নেই বেশি, মনে আছে তো? খান ইন্ডাস্ট্রির নতুন ব্রাঞ্চ ওপেনিংয়ের পর কিন্তু আমাদের অনেকগুলো প্রজেক্ট হাতে আসবে। যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দাও, বেশি দেরি করো না। বুঝতে পেরেছি, এই সপ্তাহে কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারদের সাথে কথা হয়েছে আমার, তারা কাল পরশু এসে জমি দেখে নকশা তৈরি করবে, তারপর কাজ শুরু করে দিব। চিন্তা করো না তুমি, বলল আরমান। আচ্ছা, ঠিক আছে, চিন্তা করব না আমি। আচ্ছা, আর একটা কথা বলার ছিল তোমায়। জি, বলো। রাশেদ তোমায় ফোন করছে, তুমি নাকি ওর কল রিসিভ করছো না। ওর তো এদিকের কাজ সব কমপ্লিট। আমি রাশেদকে বলবো ইসলামপুর গ্রামে চলে যেতে। না, তোমায় বলতে হবে না, আমি ফোন করে কথা বলে নিব ওর সাথে। আচ্ছা, বাড়ির সবাই কেমন আছে? আম্মুর শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার আম্মুও ঠিক আছে, চিন্তা করো না এই দিকটা নিয়ে তুমি। এদিকের সবকিছু আমি আর তোমার ছোট আব্বু সামলে নিব। তুমি তোমার ভাই বোনদের দেখে রেখো শুধু, তাহলেই হবে। রাখছি এখন, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলে আরমান কলটা কেটে দিল। বালিশের পাশে মোবাইলটা রেখে দেয়। একটা সিগারেট জ্বালিয়ে রুম থেকে বারান্দায় এসে ধোঁয়া ওড়াতে থাকে আরমান। মাথা শুধু তার হাফ ইঞ্চি মেয়ে ঘুরপাক খাচ্ছে। ফোন নাম্বার আছে, ফোন দিবি নাকি দিবি, এই নিয়ে দোটানায় পড়ে আছিসই। মাই না গেল, এখন ফোন দিলে কেমন দেখায়। রাতে একবার ফোন দিবে ভাবি, এখন আর ফোন করে না আরমান। আর সময় সন্ধ্যা ৬টা। মার্জিয়া বেগম রোমানদের যেতে দেয়নি, তারা চলে যাবে শুনে জোর করে রেখেছেন তিনি। একেবারে ডিনার করিয়ে তারপর যেতে দিবে ওদের। তাদের ড্রয়িং রুমে বসিয়ে চলে আসেন তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে। যারা, মিম, ফিহা এখনো ফ্রেশ হয়ে তারা ড্রয়িং রুমে এসেনি। মার্জিয়া বেগম একা হাতে সব সামলাচ্ছেন। এখন যেহেতু সন্ধ্যা, তাই ভারী কোনো খাবার রান্না করেননি। ঘরের কিছু শুকনো খাবার আর কিছু টুকটাক রান্না করেছেন। মার্জিয়া বেগম একা হাতে সব সামলাচ্ছেন। এখন যেহেতু সন্ধ্যা, তাই ভারী কোনো খাবার রান্না করেননি। ঘরের কিছু শুকনো খাবার আর কিছু টুকটাক রান্না করেছেন। ড্রয়িং রুমের ট্রি টেবিলে সবগুলো খাবার এক এক করে সাজিয়ে রাখেন মার্জিয়া বেগম। ঝিনুক পিঠা, নকশি পিঠা, কাটা পিঠা, নারকেলের নাড়ু, এগুলো ঘরে তৈরি করার ছিল আগে থেকেই। সবজি পাকোড়া, সিঙাড়া আর চা তিনি নিজে বানিয়ে নেয়। মেহমানদের তো আর আপ্যায়ন কম জিনিস দিয়ে করা যায় না, এটা কেমন দৃষ্টিকটু দেখায়। নিজেদের সামনে এত খাবার দেখে হা করে তাকিয়ে থাকে চারজনই। এখানে কিছু খাবার চিনতে পারলেও পিঠার আইটেমগুলো চিনতে পারছে না তারা চারজন। আগে দেখেছে বলে মনে হচ্ছে না। মার্জিয়া বেগমের দিকে অবাক চোখে তাকিয়ে রোহান বলে, আন্টি, এত সব খাবারের আইটেমগুলো আমাদের জন্য? হ্যাঁ বাবা, এগুলো সব তোমাদের জন্য, বললেন মার্জিয়া বেগম। এবার জাহিদও প্রশ্ন ছুড়ে দিল এর দিকে। আচ্ছা আন্টি, সবকিছু তো চিনলাম, কিন্তু ওই যে ফুলের মতো দেখতে, এগুলো কি? জাহেদের প্রশ্ন শুনে তাকালেন জিনিসটার দিকে মার্জিয়া বেগম। পিঠার কথার বলছে জাহেদ বুঝতে পেরে তিনি বলেন, এগুলো নকশি পিঠা বাবা, ঘরে তৈরি করার ছিল, শুধু একটু গুড় দিয়ে এনেছি। ওহো আচ্ছা,
আগে কখনো দেখিনি তো, তাই আর কি, বলল জাহিদ। আচ্ছা, সমস্যা নেই, তোমার খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে যাচ্ছে সব, মুচকি হাসি দিয়ে বললেন মার্জিয়া বেগম। তাদের খেতে বলে আবারও কান্নাঘরে চলে যান রাতের খাবারের ব্যবস্থা করতে মার্জিয়া বেগম। রোহান আর জাহিদ মায়ে চা হাতে নিয়ে মুখের সামনে ধরে কাপে মুখ ডোবায় খাওয়ার জন্য। এমন সময় কেউ একজন গান গাইতে গাইতে বাড়িতে প্রবেশ করে। গান শুনে দুজনেই একসাথে বিষম খেয়ে জিভ পুড়িয়ে ফেলে। টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগি ডেটিং মারি আমায় চিনি না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারি ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনিরে দেখা আমার পরাণ জুড়াইব। ও টুনির মা তোমার টুনি কথা শুনি না, যার তার লগি ডেটিং মারি আমায় চিনি না। মায়ে প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে আসে জোহান গান গাইতে গাইতে। বাড়ির ভিতরে যে মেহমান আছে তা সে বুঝতেই পারেনি, আর বুঝতে পারলেও তার কিছু যাই আসে না এতে। বাড়ির ভিতরে এসে দেখি 4 জন অচেনা মানুষ বসে আছে। 4 জনের দিকে ভ্রু কুচকে তাকায় জোহান, চোখ চাই তা জিনিয়ার দিকে। খুব সুন্দর মেয়েটা, তার সাথে খুব মানাবে, দারুণ লাগবে তাদের একসাথে। জিনিয়াকে দেখি খুশিতে লাড্ডু ফুটছে মনে জোহানের। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রেখে দৌড়ে চলে আসে জিনিয়ার কাছে। হু আর ইউ প্রিটি গার্ল? জিনিয়া জোহানের দিকে তাকিয়ে বলে, আই এম জিনিয়া খান, অ্যান্ড ইউ? জোহান, আমি তোমার পাশে বসতে পারি? জোহানের কথা শুনে রোহান লাফিয়ে উঠে বলে, এই ছেলে একদম ওর পাশে বসবে না, আর তোমার বাড়ি কোথায়? রোহানের এমন রিয়্যাক্ট করতে দেখে অবাক হয় জিনিয়া। আজব, ও বাচ্চা মানুষ, বসতেই পারে, এতে এমন করার কি আছে? জোহান অবাক হয় রোহানের কথায়। তার বাড়িতে বসে তাকেই বলে বাড়ি কোথায়। আপনি কার বাড়িতে বসে আছেন আঙ্কেল? বলেই জিনিয়ার পাশ ঘেঁষে বসে পড়ে জোহান। জোহানের কথায় তবদা খেয়ে যায় রোহান। এই ছেলে তাকে আঙ্কেল বলছে, সে কি বুড়ো হয়ে গেছে? মাত্র 27 বছর চলছে, সেপ্টেম্বরের 2 তারিখে 28 বছরে পা রাখবে সে। আমার মতো এত কুচি একটা ছেলেকে এই 2 ইঞ্চির ছেলে আঙ্কেল বলছে? জোহানের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, এই ব্যাটারি, আঙ্কেল বলছো কাকে তুমি? আর আমরা এই বাড়ির মেহমান, তুমি কে? জোহামু শার্টের কলার উঁচিয়ে বলে, আমি হলাম এই বাড়ির ছোট ছেলে। জোহানকে বোনের সাথে বসতে দেখে জেরিন জাহিদের কাছ থেকে উঠে এসে বলে, তুমি আবার আপুর কাছ থেকে সরে বস। সবাই তাকে এমন সরে বসতে বলছে দেখে আরও ঘেঁষে বসে জিনিয়ার দিকে। জোহান এবার আবদারের সুরে জিনিয়াকে বলে, আমি যখন বড় হব তখন তোমায় বিয়ে করব আমি, কিউটি গার্ল। তোমার আর আমার অনেক মিল। এই দেখো, তোমার নাম জিনিয়া আর আমার নাম জোহান। এইটুকু ছেলের মুখে এমন কথা শুনে সবাই একদম হা হয়ে যায়। তারা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে জোহানের দিকে। এই ছেলের বয়স কত, এখনই বিয়ের কথা বলছে? এই ছেলের কথা শুনে মনে হচ্ছে তাকে ফরমালিন দিয়ে পাকানো হয়েছে। রোহান এবার এগিয়ে এসে জোহানকে সরিয়ে জিনিয়ার পাশে বসে পড়ে। সে 1 বছর ধরে লাইনে দাঁড়িয়ে আছে তাকে বিয়ে করার জন্য, আর এই কালকে জন্ম হওয়া ছেলে এসে বলছে তাকে বিয়ে করবি? জোহানের দুবাহু ধরে রোহান বলে, এই কিউটি 1 বছর ধরে বুকিং হয়ে আছে, তুমি আসতে লেট করে ফেলেছ বাবু, যাও এখনই গিয়ে ফিডার খাও। ওদের কথার মাঝে এসে হাজির হয় ফিহারা। যারা দেখে জোহান চলে এসেছে, কখন এসেছে কি জানে, কথা বলে কাথা খারাপ করে দিল না তো আবার সবার। জোহানের দিকে তাকিয়ে বলে, কি রে মির্জাফর, কখন এসেছিস তুই? যারা তুমি ওকে মির্জাফর বলে ডাকো? জিজ্ঞেস করল রোহান। ডাকি, ওর কাজই মির্জাফরের মতো, তাই। ও কি আপনাদের অনেক বিরক্ত করছে ভাইয়া? তাহলে কিছু মনে করবেন না, ও এরকমই, অনেক চঞ্চল আর একগুঁয়ে, বলল যারা। রোহান, একদম ঠিক কথা বলেছ তুমি। এই ব্যাটারি এসে মির্জাফরের মতো আচরণ করছে আমার সাথে। রোহানের কথায় যারা জোহানের দিকে চোখ গরম করে তাকায়।
বোনের এমন চোখ রাঙানো দেখে ভদ্র ছেলের মতো রুমে চলে আসে ব্যাগ নিয়ে। যারা টেবিলের দিকে তাকিয়ে দেখে তারা এখনও কিচ্ছু ধরেনি, সব একইভাবে আছে। তাই যারা জিনিয়াকে বলে, এ কি আপু, তুমি তো কিছু খাওনি। ভাইয়া, আপনারাও তো কিছুই খাননি এখনো। জাহিদ, এ তো উত্তেজিত হতে হবে না, আমার খাচ্ছি ধীরে ধীরে। যারা মিম আর ফিহার দিকে তাকিয়ে বলে, তোরা থাক এখানে, আমি আম্মুর কাছে যাচ্ছি, তাদের কিছু লাগলে এগিয়ে দিস সবকিছু। বলেই চলে যায় রান্নাঘরের দিকে যারা। কি দারুণ খেতে পিঠাগুলো, একেবারে তুলোর মতো নরম, মুখে দিলেই মোমের মতো গলে যাচ্ছে। রোহান ভাইয়া, তাই না? আমি এমন মজার পিঠা কখনো খাইনি। আচ্ছা রোহান ভাইয়া, একটা কথা বলার ছিল তোমার সাথে, একটু তোমার কানটা আমার দিকে আনো তো। জাহিদ কথা শুনে রোহানও তার কথা এগিয়ে দিয়ে বলে, বল এবার। আচ্ছা রোহান ভাইয়া, আমি যদি এখান থেকে একটা পিঠা নিয়ে যাই পকেটে করে, তাহলে কি পাপ হবে আমার? জাহিদের কথায় রোহানও তাল মিলিয়ে বলে, আমারও একই কথা, পাপ হবে। একটা নিলে বেশি পাপ হবে না, তুমি একটা নাও, আমি একটা নিই, বোনের জামাই আর সম্বন্ধী মিলে পাপ ভাগ করে নিব, ঠিক আছে? বলল জাহিদ। আচ্ছা, ডিল ফাইনাল, আগে তুই নে, পরে আমি নিচ্ছি, বলল রোহান। জাহিদ যখন পিঠা পকেটে ভরে নিবে তখনই ফিহা দেখে ফেল, তাই জোহানকে ডাক দিয়ে বলে, এই জোহান, একটা পলিথিন নিয়ে তো। ফিহার কথায় জাহিদের হাত কেঁপে ওঠে, যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে তার, এমন অবস্থা। সে তো চুরিই করছি তখন, কিন্তু হঠাৎই কটকটি পলিথিন আনতে বলছে কেন? একটু পর জোহান পলিথিন নিয়ে এসে ফিহার হাতে ধরিয়ে দিয়ে বলে, পলিথিন দিয়ে কি করবে আপু তুমি? আমি কিছু করব না, তোমার ওই ভাইয়ার লাগবে পলিথিন, জাহিদকে দেখিয়ে দিয়ে বলে ফিহা। কেন, ভাইয়া পলিথিন দিয়ে কি করবে? তোমার ভাইয়া বিয়ে বাড়ি মনে করে খাবার চুরি করছিল, কিন্তু পলিথিন আনতে ভুলে গেছে,